আসসালামু আলাইকুম। বিদ্যাবন্ধু পাঠশালার পক্ষ থেকে পরিবেশ রসায়নের ৩য় ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা গ্যাসের সমন্বয় সূত্র এবং নানান বিষয় সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা বয়েল এবং চার্লসের সূত্রের গাণিতিক সমস্যাগুলো দেখেছি। যদি কারো গত ক্লাসটা মিস হয়ে থাকে তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সবাই ওই ভিডিওটি দেখে নেবেন। আশা করি ওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো আজকে ক্লাস দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা গ্যাসের সমন্বয় সূত্রটি দেখব। আমরা জানি বয়েলের সূত্রটি হচ্ছে ভি সমানুপাতিক 1/p। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আমরা জানি চার্লসের সূত্রটি হচ্ছে ভি সমানুপাতিক টি, যেটা আমরা আমাদের প্রথম ক্লাসে দেখেছি। এখন যদি আমরা 1 এবং 2 নং সমীকরণ একত্রে করে পাই, 1 এবং 2 নং সমীকরণ একত্রে করি তাহলে আমরা দেখতে পাই যে এটাকে একটু দাগ দিয়ে নেই। ওকে, তো তাহলে এখানে দেখো, এখানেও কিন্তু আমাদের আয়তন আছে, এখানেও আয়তন আছে। তাহলে যে জিনিসটা দুইটা আছে সেটাকে আমরা একবার লিখবো ভি। এখানেও একটা সমানুপাতিক আছে, এখানেও একটা সমানুপাতিক আছে। তাহলে দুইটা সমানুপাতিককে আমরা একবার লিখবো। তাহলে আমরা সমানুপাতিকটাকে একবার লিখি। আর এখানে যে 1/p এবং t আছে, দুইটা গুণ হয়ে যাবে। তাহলে 1/p ইন্টু t। দেন আমরা এখানে লিখতে পারি কি, যে ভি সমানুপাতিক t/p। তাহলে আমাদের এইখানে সমানুপাতিক উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট আনতে হবে, ওটা আমরা কে আনি, আর থাকে হচ্ছে t/p। তাহলে আমরা যদি এই গুণ করে দিই আর তাহলে হয় হচ্ছে পিভি ডিভাইডেড বাই টি সমানুপাতিক সমান হচ্ছে কে, অর্থাৎ কনস্ট্যান্ট। এখন আমরা যদি ধরো P1 চাপের জন্য আমাদের আয়তন হচ্ছে V1, P2 চাপের জন্য আয়তন হচ্ছে V2। তাহলে আমরা যদি এইভাবে করি তাহলে এরকম হয় P1 V1 ডিভাইডেড বাই তাপমাত্রা হচ্ছে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই তাপমাত্রা হচ্ছে T2। তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারি যে Pn চাপের জন্য আয়তন হচ্ছে Vn এবং Tn হচ্ছে তাপমাত্রা, এই ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট হবে, তাই তো? এখন আমরা এখান থেকে একটা সাধারণ সূত্রে আসতে পারি, সেটা হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের জন্য গ্যাসের সমন্বয় সূত্র। তাহলে আমরা এখানে আমাদের সমন্বয় সূত্র যেটা আছে ওইটা দেখলাম। এখন চলো আমরা আমাদের সমন্বয় সূত্রের যে অনুসিদ্ধান্ত ওইটা দেখি। তাহলে আমাদের নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে আমরা দেখতে পাবো গ্যাসের সমন্বয় সূত্রের অনুসিদ্ধান্ত। তো গত স্লাইডে আমরা দেখেছি যে আমাদের গ্যাসের সমন্বয় সূত্রটি ছিল হচ্ছে P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। এখন আমরা জানি ঘনত্ব D ইজ ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন, ঠিক না? এখন দেখো আমরা যে এক্সপেরিমেন্টটা করেছি বয়েল এবং চার্লসের সূত্রের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা একটা বদ্ধ চেম্বারে করেছি, ঠিক না? অর্থাৎ আমরা যদি এখানে একটা বক্স করে নিয়ে আসি, আমরা দেখতে পারবো যে এইখানে অনেকগুলা গ্যাসের কণা ছিল যেগুলো হচ্ছে এরকম বদ্ধ চেম্বারের মধ্যে। তো একটা বদ্ধ চেম্বারের মধ্যে আমার গ্যাসের কণার পরিমাণ কিন্তু নির্দিষ্ট, ঠিক না? পরিমাণ নির্দিষ্ট। তাহলে যদি আমাদের পরিমাণটা নির্দিষ্ট হয়, এর মানে হচ্ছে ডাব্লিউটা নির্দিষ্ট। তাহলে আমরা যখন চাপ বা আমাদের আয়তনটা আমরা পরিবর্তন করব, আমাদের ডাব্লিউটা কিন্তু অপরিবর্তিত থাকবে। সেক্ষেত্রে তাহলে আমরা এরকম লিখতে পারি যে D1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই V1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই যে V1 ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে D1। আবার আমরা লিখতে পারি V2 ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই V2 ইজ ইকুয়াল টু V2 ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই D2। দেন এই V1 এবং V2 এর ভ্যালুটা আমরা আমাদের এই ইকুয়েশনটায় বসায় দিই।
তাহলে চলো আমরা যদি এখানে বসাই তাহলে আসে P1 ইন্টু V1 এর পরিবর্তে আমরা লিখতে পারি W ডিভাইডেড বাই D1, নিচে হচ্ছে T1 ইজ ইকুয়াল টু P2, V2 এর পরিবর্তে আমরা লিখতে পারি W ডিভাইডেড বাই D2, নিচে হচ্ছে T2। তাহলে উভয় পাশ থেকে আমাদের W যদি বাদ যায় তাহলে এরকম থাকে P1 ডিভাইডেড বাই D1 T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই D2 T2। আমরা এই সমীকরণটাকে যদি একটু উল্টায় দেই তাহলে হয় D1 T1 ডিভাইডেড বাই হচ্ছে P1 ইজ ইকুয়াল টু D2 T2 ডিভাইডেড বাই হচ্ছে P2। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্রে এবং বয়লের সূত্রের সমন্বয়ে গঠিত গ্যাসের সমন্বয় সূত্রের অনুসিদ্ধান্ত। তাহলে আমরা গত স্লাইডে গ্যাসের সমন্বয় সূত্রটা দেখেছি এবং এই স্লাইডে আমরা গ্যাসের সমন্বয় সূত্রের অনুসিদ্ধান্তটা দেখতে পেলাম। চলো এখন আমরা এই রিলেটেড কিছু ম্যাথ দেখে আসি। প্রথমত আমাদের যে ম্যাথটা আছে এখানে বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বস্তু সহ কোনো গ্যাসের আয়তন 100 মিলিলিটার, ওই তাপমাত্রায় এখানে 54 ডিগ্রি সেলসিয়াস বলা হয়েছে যে ওই গ্যাসের তাপমাত্রা যখন 54 ডিগ্রি সেলসিয়াস করা হয় এবং চাপ যখন দ্বিগুণ করা হয় তখন কঠিন বস্তু সহ তার আয়তন হয়ে যায় 59.3 মিলিলিটার। কঠিন বস্তুটির আয়তন কত? আমরা আমাদের কোশ্চেনটা পড়ে নিলাম। ফার্স্ট অফ অল আমরা আমাদের এখানে যে ডেটাগুলো দেওয়া আছে ওগুলোকে একটু আইডেন্টিফাই করে নিব। তাহলে প্রথমত যে ডেটাটা দেওয়া আছে সেটা হচ্ছে তাপমাত্রা, সেটা 17 ডিগ্রি সেলসিয়াস এবং ওই তাপমাত্রায় একটা বস্তু সহ ওইটার আয়তন হচ্ছে 100 মিলিলিটার। পরবর্তীতে যখন তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস করা হলো এবং আমাদের যে চাপটা পূর্বে ছিল ওইটাকে দ্বিগুণ করা হলো, তাহলে এখন হয়ে গেছে তাহলে 2p। যদি আমরা পূর্বের চাপকে p ধরে নিই তাহলে এখন ধরে নিচ্ছি হচ্ছে 2p। তখন আমাদের ওই কঠিন বস্তু সহ টোটাল আয়তনটা হয়ে গেছে 59.3 মিলিলিটার। আমাদের কঠিন বস্তুটার আয়তন বের করতে বলছে। চলো আমরা একটু চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখানে একটা বক্স আগের মতো ধরে নিতেছি। তাহলে এখানে হচ্ছে একটা ছোট্ট ধরো গোলাকার একটা কঠিন বস্তু আছে। এই কঠিন বস্তু এইটা সহ, এই কঠিন বস্তুটা সহ হচ্ছে আমাদের ভরটা দেওয়া আছে। তো এটার ভর হচ্ছে প্রথমত দেওয়া আছে হচ্ছে এই 100 মিলিলিটার যেটা এখানে দেওয়া আছে এবং দ্বিতীয়ত দেওয়া আছে এটার ভর হচ্ছে আমার এই যে 59.3 মিলিলিটার যখন আমরা চাপটাকে দ্বিগুণ করছি। ঠিক আছে, তাহলে আমরা যদি এই ম্যাথটা গ্যাসের সূত্রে অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই কঠিন বস্তু যেটা আছে এই কঠিন বস্তুর আয়তনটাকে কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। তাহলে টোটাল এই গ্যাসটা আয়তনটা নিতে হবে। তাহলে এই কঠিন বস্তুর আয়তন থেকে আমরা যদি গ্যাসের আয়তনটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা শুধুমাত্র গ্যাসের আয়তনটাকে পাবো, তাই তো? তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। আমরা তাহলে ধরে নিই কঠিন বস্তুর একটা আয়তন। তাহলে ধরি কঠিন বস্তুটির আয়তন ইজ ইকুয়াল টু হচ্ছে x মিলিলিটার। অর্থাৎ এই কঠিন বস্তুটার আয়তন হচ্ছে x মিলিলিটার। সুতরাং আমরা এখানে যদি সাইডে আমাদের ডেটাগুলা লিখে ফেলি, এক সাইডে আমরা সব ডেটাগুলা লিখে ফেলি, তাহলে আমাদের এখানে প্রথমত ইনিশিয়াল যে চাপ ছিল সেটা আমরা p ধরে নিতেছি, পরবর্তী চাপটাকে আমরা 2p ধরে নিতেছি কারণ এখানে আমাদের চাপটাকে পরবর্তীতে দ্বিগুণ করা হয়েছে। আমরা পূর্বের আয়তন v1 ইজ ইকুয়াল টু আমাদের টোটাল আগে আয়তন ছিল হচ্ছে কঠিন বস্তু সহ 100 মিলিলিটার। এখন আমরা যেহেতু কঠিন বস্তুর আয়তনটাকে বাদ দিয়ে দিছি x, তাহলে আমাদের এখন শুধুমাত্র গ্যাসের আয়তন হবে হচ্ছে 100 মাইনাস x মিলিলিটার। আর V2 আর আগের মতো কঠিন বস্তু সহ ছিল হচ্ছে 59.3 মিলিলিটার। তাহলে এখন হবে 59.3 মাইনাস x মিলিলিটার। ওকে, আর T1 আমাদের পূর্বে ছিল 17 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি আমরা ক্যালভিনে কনভার্ট করতে চাই আমরা এর সাথে 273 যোগ করব। যে এই জিনিসটা আমরা কিন্তু সাউথের সূত্রে দেখেছি যে কিভাবে আমরা সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট করতে পারি। তাহলে এটার সাথে যদি আমরা 17 যোগ করি তাহলে আমাদের অ্যান্সার আসে 290 ক্যালভিন। এর পরবর্তীতে T2 ইজ ইকুয়াল টু আছে হচ্ছে আমাদের 54 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যদি 54 273 এর সাথে যোগ করি তাহলে 273 যোগ 54 এত ক্যালভিন। তাহলে আমাদের আসে হচ্ছে 273 যোগ
54 ইজ ইকুয়াল টু 327 কেলভিন। 327 কেলভিন। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের এইখানে কি কি দেওয়া আছে, আমাদের এখানে চাপ দেওয়া আছে, আমাদের এখানে আয়তন দেওয়া আছে, আমাদের এখানে তাপমাত্রা দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে আমাদের গ্যাসের সমন্বয় সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে গ্যাসের সমন্বয় সূত্র আমরা জানি P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে এখান থেকে আমাদেরকে কি বের করে নিতে হবে, এক্স এর ভ্যালুটা বের করে নিতে হবে। তাহলে আমরা সবকিছু বসায় ফেলি। আমাদের এখানে P1টা দেওয়া আছে সেটা হচ্ছে P, আর V1টা দেওয়া আছে হচ্ছে 100 মাইনাস এক্স, আর আমাদের এখানে T1টা দেওয়া আছে সেটা হচ্ছে 290 ইজ ইকুয়াল টু P2, P2 এর ভ্যালু হচ্ছে 2P, এবং V2টা হচ্ছে 59.3 মাইনাস এক্স ডিভাইডেড বাই T2 হচ্ছে 327। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাই যে এটা আড়াআড়ি গুণ হয়ে যায়। এই পাশ থেকে একটা P এবং এই সাইড থেকে একটা P কাটা যায়, তাহলে আমাদের এইখানে থাকে হচ্ছে 100 মাইনাস এক্স, নিচে হচ্ছে 290 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে 2 ইন্টু 59.3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 327। তাহলে আমরা যদি এখানে একটা কাজ করি, এক্স এই 100 মাইনাস এক্স এটা নিচে যদি এই পার্টটাকে নিয়ে আসি তাহলে এখানে হয় হচ্ছে 59.3 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2 ইন্টু 290 ডিভাইডেড বাই 327। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে একটা ভ্যালু আসবে, সেখানে এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে 6.69 এত মিলিলিটার। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের প্রাপ্ত অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তীতে আমরা আরেকটা ম্যাথ দেখতে পাচ্ছি। এই ম্যাথে বলা হয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 99.99 কিলোপ্যাসকেল চাপে একটি পানির উপরে 0.058 মিটার কিউব হাইড্রোজেন গ্যাস সংগৃহীত করা আছে। অর্থাৎ বিষয়টা কি আমি তোমাদের চলো একটু চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তাহলে এখানে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল শেপের কোনো একটা মানে বস্তু আছে আর কি। তো এখন এই বস্তুর উপরে ধরো এগুলো হচ্ছে সব পানি, এগুলো হচ্ছে পানির কণা, এগুলো সব হচ্ছে আমাদের পানির কণা, টোটালটা হচ্ছে পানি দ্বারা ভরপুর, এটা পানি দ্বারা ভরপুর। তো এখন এর উপরে যখন আমি বাহির থেকে হাইড্রোজেন গ্যাস দিব তখন দুইটা বিষয় কিন্তু এখানে কাজ করতেছে। এক হচ্ছে এই পানির উপরে একটা গ্যাস আছে যেটা হচ্ছে এই জলীয় বাষ্পের চাপ, অর্থাৎ পানির উপরে নিজের একটা চাপ আছে সেটা হচ্ছে জলীয় বাষ্পের চাপ, এবং হাইড্রোজেন একটা চাপ দিতেছে সেটা হচ্ছে এই গ্যাসের চাপ। তাহলে আমরা যদি আলাদাভাবে লিখে ফেলি তাহলে এইটার উপরে দুইটা চাপ কাজ করতেছে, একটা হচ্ছে জলীয় বাষ্পের চাপ, জলীয় বাষ্প চাপ প্লাস গ্যাসের চাপ। ওকে, তাহলে এখন আসো আমরা কোশ্চেনটা আরেকবার দেখি। এখানে বলা হয়েছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 99.99 কিলো প্যাসকেল চাপে পানির উপরে 0.058 মিটার কিউব আয়তনের হাইড্রোজেন গ্যাস সংগৃহীত করা হয়েছে। অর্থাৎ এই পানির উপরে যে চাপটা দেওয়া হয়েছে এইটা কিন্তু তোমার টোটাল চাপ, অর্থাৎ জলীয় বাষ্পের চাপ প্লাস গ্যাসের চাপ। যখন এখান থেকে হাইড্রোজেনটাকে ছাড়া হয়েছে, মানে এই যে হাইড্রোজেনটা আছে ওইটাকে যখন এই পানির উপরে দেওয়া হয়েছে তখন টোটাল চাপটা ক্যালকুলেট করা হয়েছে, সেটা হচ্ছে 99.99 কিলোপ্যাসকেল। অর্থাৎ এখানে দুইটা চাপ কাজ করতেছে, একটা হচ্ছে জলীয় বাষ্পের চাপ প্লাস গ্যাসের চাপ। এরপরে এখানে বলা হয়েছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা এবং চাপ বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানি, সেটা হচ্ছে এসটিপি, এবং এসটিপিতে আমরা জানি আদর্শ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, এবং এটার চাপ হচ্ছে 1 এটিএম। ওকে, তাহলে এখানে বলা হয়েছে এসটিপিতে ওই গ্যাসের আয়তন এবং ওই গ্যাসটার ভর কত। তাহলে
চলো আমরা এটা ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশনের শুরুতে আমরা দেখে নিব যে এখানে ওই নর্মাল শুধুমাত্র গ্যাসের চাপটা কত ছিল। তাহলে ওই গ্যাসের চাপটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা লিখে নিই যে গ্যাসের চাপ এটা হচ্ছে যদি P1 হয়, P1 ইজ ইকুয়াল টু কি হবে, টোটাল ছিল হচ্ছে আমার 99.99 কিলো প্যাসকেল, ঠিক আছে। তাহলে 99.99 কিলো প্যাসকেল মাইনাস আমাদের জলীয় বাষ্পের চাপ কত, 3270 হচ্ছে প্যাসকেল। তাহলে ওটাকে কিলো প্যাসকেলে কনভার্ট করার জন্য আমাকে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে 3.270 কিলো প্যাসকেল আসবে। আমি অ্যান্সারটাকে কিলো প্যাসকেলেই করব, আমি আর এটাকে প্যাসকেলে কনভার্ট করে করতে যাচ্ছি না। তো আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে 99.99 মাইনাস 3.270, তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 96.72 এত কিলো প্যাসকেল। ওকে, ঠিক আছে। এখন আমরা P1 যেটা আছে, P1 তো ধরে নিয়েছি, এখন P2টা ধরবো। এখন P2 তো বলাই আছে যে এটা হচ্ছে STP তে, তাহলে STP মানেই হচ্ছে 1 ATM। এখন আমরা জানি 1 ATM সমান কত প্যাসকেল, এটা তো আমাদের জানাই আছে যে 1 ATM সমান হচ্ছে 101.325 এত কিলো প্যাসকেল অথবা 101.325 এত প্যাসকেল, ঠিক আছে। তাহলে এরপরে আমরা যদি আমাদের আয়তন লিখি যেটা হচ্ছে V1 হচ্ছে আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 0.058 মিটার কিউব। আমরা কিন্তু সবগুলা এসআই পদ্ধতিতে করতেছি, এসআই এককে করতেছি। হ্যাঁ, আমাদের এখান থেকে V2টা বের করে নিতে হবে। আর আমাদের এখানে T1টা দেওয়া ছিল, সেটা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। 17-এর সাথে আমরা 273 যোগ করলে আমরা আমাদের অ্যান্সার পাবো 290 কেলভিন। আর T2 সেটা হচ্ছে STP-তে 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন। তাহলে এখন চলো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে ম্যাথের শুরুতে আমরা যেহেতু দেখতেছি এখানে আমাদের চাপ, তাপমাত্রা এবং আয়তন তিনটাই দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের গ্যাসের সমন্বয় সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ P1 V1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে আমাদের এখানে যদি আমরা সবগুলা মান বসায় ফেলি, P1 এর ভ্যালু আসতেছে হচ্ছে 96.72 এবং আমাদের V1 এর ভ্যালু হচ্ছে 0.058 এবং T1 এর ভ্যালু হচ্ছে 290 কেলভিন। P2 এর ভ্যালু হচ্ছে 101.325 এত কিলো প্যাসকেল এবং আমাদের এখানে V2টাকে ক্যালকুলেট করতে হবে। আর T2টা দেওয়া আছে, T2 হচ্ছে 273 কেলভিন। তাহলে আমরা যদি সবগুলোকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে V2 ইজ ইকুয়াল টু, আমাদের অ্যান্সারটা আমরা এখানে একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে ক্যালকুলেশন করলে আসে 96.72 ইন্টু 0.058 ইন্টু এইটা এই পাশে গেলে উপরে গুণ হয়ে যাবে, এটা উপরে গেলে গুণ হয়ে যাবে, আর এই জিনিসটা এই পাশে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, নর্মাল হিসাব আর কি। তো এটা যদি গুণ হয় তাহলে 273 গুণ হয়ে যাবে আর 101.325 এটা ভাগ হয়ে যাচ্ছে ইন্টু হচ্ছে 290। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা আসে হচ্ছে 0.0521 এত মিটার কিউব। এটা হচ্ছে আমাদের আয়তন আসছে। এখন এটা ভর বের করতে বলছে, ঠিক আছে, যে আমাদের এখানে যতটুকু গ্যাস আছে সেটার ভরটা তুমি বাইর করে দেখাও। এখন আমরা এই ভরটা ঐকিক পদ্ধতিতেও সলভ করতে পারি, আবার আমাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে ইকুয়েশন দিয়েও আমরা সলভ করতে পারি। তো আমার মনে হয় এই ম্যাথটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে সলভ করা সহজ। যেমন আমরা মূল সংখ্যার কিন্তু অনেকগুলা সূত্র জানি, ঠিক না। যেমন মূল সংখ্যার সূত্রগুলো যদি আমি একটু লিখে দিই, যে আমরা মূল সংখ্যার সূত্র জানি n ইজ ইকুয়াল টু W বাই ক্যাপিটাল M, তারপরে হচ্ছে অণুর সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, তারপরে V বাই 22.4, অবশ্যই এটা লিটারে হইতে হবে। আরেকটা সূত্র জানি হচ্ছে আমাদের VS ডিভাইডেড বাই হচ্ছে 1000। তো এগুলা ছিল হচ্ছে আমাদের মূল সংখ্যার সূত্র, এগুলা সব হচ্ছে আমাদের মূল সংখ্যার সূত্র। এখন দেখো আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে তাহলে আয়তনটা দেওয়া আছে, ঠিক না। আমাদের লাগবে কি, ভর দেওয়া লাগবে।
তাহলে আমরা যদি আয়তনের সাথে ভরের যে সম্পর্ক আছে এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই ম্যাথটা কি সহজ হয়ে যায় না? অথবা তোমাদের যদি বলতো এই ম্যাথটায় যে তোমরা অণুর সংখ্যা বাইর করো, তাহলে আমরা এই আয়তনের সাথে অণুর সংখ্যার সম্পর্ক দিয়ে ম্যাথটা কিন্তু সহজেই সলভ করতে পারতাম। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে অল টাইম সাজেস্ট করব যে তোমরা এই ধরনের ম্যাথগুলো যখন সলভ করবা তখন তোমরা মূল সংখ্যা দিয়ে সলভ করলে ম্যাথটা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে চলো আমরা এখানে ম্যাথটাকে সলভ করি। তাহলে যেহেতু এখানে আমাদেরকে ভর বের করতে বলছে, ভরের পার্টটাকে আমরা হচ্ছে বাম সাইডে লিখি এবং আমাদের যে আয়তনের পার্টটা আছে এটাকে আমরা ডান সাইডে লিখি 22.4। এটা যেহেতু লিটারে আছে এবং আমাদের এইখানের অংশটুকু হচ্ছে মিটার কিউবে আছে, দ্যাটস ওয়াই আমরা 22.4 যে পার্টটা আছে ওইটাকে আমরা লিটারে কনভার্ট করে নিব, সরি মিটার কিউবে কনভার্ট করে নিব। তাহলে আমরা জানি যে 1 মিটার কিউব সমান হচ্ছে 10⁻³ লিটার। তাহলে এর সাথে আমরা যদি 10⁻³ গুণ করে দিই তাহলে আমাদের এটা কিন্তু মিটার কিউবে চলে আসবে। পরবর্তীতে যদি আমরা মানগুলা বসায় ফেলি তাহলে W আসে W এইখানে আমাদের আণবিক ভরটা এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে আসে হচ্ছে V ইন্টু M ডিভাইডেড বাই 22.4 ইন্টু 10⁻³। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের V হচ্ছে 0.0521 আর M হাইড্রোজেনের, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাসের জন্য আমাদের আণবিক ভরটা হচ্ছে 2, যেটা গ্রামে আছে এবং এটাকে কেজিতে করতে হবে কারণ আমরা এটা এসআই পদ্ধতিতে করতেছি, তাই হচ্ছে আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করব। তাহলে 10⁻³ দ্বারা এটা গুণ করে দিলাম, তাহলে ভাগ করা হয়ে গেল। আর এটা হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ 10⁻³ যদি কাটা যায় তাহলে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে 4.65 ইন্টু 10⁻³ কেজি। ওকে, তো আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছো। তো চলো আমরা আমাদের নেক্সট যে ম্যাথটা আছে ওইটাই চলে যাই। নেক্সট ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে একটি সিলিন্ডারে 300 ATM চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 25°C তাপমাত্রায় 200 ATM চাপে নাইট্রোজেন গ্যাস দ্বারা ভর্তি। অর্থাৎ সিলিন্ডারটার সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা হচ্ছে 300 ATM। সিলিন্ডারের ভিতরে নাইট্রোজেন গ্যাস আছে হচ্ছে 250 ATM এ। বলা হয়েছে উত্তপ্ত চুল্লির নিকট রাখা হলে সিলিন্ডারটি কত তাপমাত্রায় বিস্ফোরিত হবে। তাহলে আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি কি দেওয়া আছে, আমরা ওই ডেটাগুলো আগে প্রথমে লিখে ফেলি। তো চলো আমরা আমাদের এই কোশ্চেন থেকে প্রাপ্ত ডেটাগুলো সাইডে প্রথমে লিখে ফেলি। 1 নম্বর, আমাদের এখানে সিলিন্ডারটির সর্বোচ্চ সহ্য ক্ষমতা হচ্ছে P1 সেটা হচ্ছে 300 ATM। দেন আমাদের এখানের প্রদত্ত চাপ দেওয়া আছে 250 ATM এবং আমাদের এখানে প্রদত্ত তাপমাত্রা যেটা আমরা T2 দেখতে পারি এটা হচ্ছে 25°, মানে 25 + 273, তাহলে আমাদের আসে হচ্ছে 298 কেলভিন। এবং আমাদের T2 এবং সরি T1টা হচ্ছে T1টা এখানে আমাদের বের করতে হবে। বেসিক্যালি আমি বলতে মিস্টেক করছি, এটা হচ্ছে T1, সেটা আমাদের বের করতে হবে। আর আমাদের এখানে যদি আমরা বলি V1, যেহেতু আমাদের এটা একটা সিলিন্ডারের আয়তন তো সব দিকেই সেম থাকবে, V1 V এবং V2 হচ্ছে V। তাহলে চলো আমরা এটা সলভ করি। তাহলে এটা সলিউশন হবে হচ্ছে, যেহেতু এখানে আমাদের চাপ তাপ আয়তন তিনটাই দেওয়া আছে তাহলে সূত্র হচ্ছে V1 ডিভাইডেড বাই হচ্ছে T1 P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে T2টাকে তো দেওয়াই আছে, আমাদের T1টা বের করতে হবে। তাহলে আমরা T1টাকে যদি এই পাশে রাখি তাহলে বাকিগুলোকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই আমাদের ইকুয়েশনটা আসবে এরকম যে P1 V1 ইন্টু T2 ডিভাইডেড বাই হচ্ছে P2 V2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের এখানে P1টা হচ্ছে 300, আমাদের V1টা হচ্ছে V, আমাদের T2টা হচ্ছে 298 আর P2টা হচ্ছে 250 আর V2টা হচ্ছে V। আমাদের এখানে V আর V কাটা গেলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 300 ইন্টু 298 ডিভাইডেড বাই 250। অ্যান্সার হচ্ছে 357.8 এত ক্যালভিন। এটার থেকে আমরা যদি 273 মাইনাস করে দিই তাহলে আমাদের আসবে
84.6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 84.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের সিলিন্ডারটা বিস্ফোরিত হবে। ওকে, তাহলে আজকে আমরা গ্যাসের সমন্বয় সূত্র এবং এর অনুসিদ্ধান্তগুলো দেখলাম। পরবর্তী পর্বে আমরা গে লুকাসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র সহ নানান বিষয় সম্পর্কে আলোচনা করব। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।